স্যার শুরু করে দেন। তোমাদের একটা ম্যাথ লাস্ট ক্লাসে বলছিলাম, তোমরা কি করছিল এটা? আচ্ছা, কোনো সমস্যা হয়েছে এটা করতে? আচ্ছা। স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। চ্যাপ্টার 8 ছিল তাই না? এটা আজকে আমরা ক্যাশ বাজেটের সাথে ওই যে তোমাদের ওদিন একজন প্রশ্ন করলো না যে ব্যাড ডেট বা অন্যান্য যে বিষয়গুলো আদায় হয় না সেগুলো কই যায়, তো আসলে আমরা এগুলো নিয়ে এখন করবো একটা ক্যাশ বাজেট, তার সাথে থাকবে ইনকাম স্টেটমেন্ট যেটাকে বাজেটের ইনকাম স্টেটমেন্ট বলে, তারপর করবো আমরা বাজেটের ব্যালেন্স শিট। তো তোমরা কিন্তু আগেও এমনি ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট করনি, বাট ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট এই দুইটা জিনিসই যেটা করে সেটা হচ্ছে তোমার হলো ইনকাম স্টেটমেন্টে আয় ব্যয় এগুলোকে আমরা রিপোর্ট করি, আর ব্যালেন্স শিটে রিপোর্ট করি অ্যাসেট লায়াবিলিটি ইকুইটি। তো আমরা আজকে একটা বাজেট করব, যে বাজেটের মাধ্যমে শুধু প্রথমে ক্যাশ বাজেট, তারপর ওখান থেকে করব আমরা ইনকাম স্টেটমেন্ট, তারপরে করব ব্যালেন্স শিট, সব মিলে একটা অঙ্ক করবো। ওই ধরনের একটা অঙ্ক খুঁজতেছি। আহ, অন্যান্য বাজেট গুলো যেমন যেমন ধরো তোমরা এর মধ্যে কিন্তু কালেকশনের মধ্যে কিন্তু সেলস বাজেটের একটা পার্ট করে ফেলছো। হ্যাঁ, এর মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। মানে আলটিমেটলি তোমার প্রয়োজনে তুমি এটা বুঝবা যে কখন করতে হবে, কোনটা কি করতে হবে, সেটা তুমি প্রশ্ন দেখলে বুঝতে পারবে। না, আলাদা সেলস বাজেট শেখা লাগবে না। আলাদা আলাদা সেলস বাজেট ভাবে শেখার প্রয়োজন নাই, কারণ আলাদা ওই ধরো এরকম আসে যদি শুধুমাত্র এটা দেখাইতে, তখন তুমি দেখাই দিবা এরকমই। মানে কোনো আলাদা ভাবে করতে গেলে শুধু ওই যে তোমার ওই যে ইয়া দেওয়া থাকবে, ধরো রিসিভেবল দেওয়া থাকবে, রিসিভেবল মোড অফ পেমেন্ট দেওয়া থাকবে, ওগুলো থেকে তুমি কতটুকু পাওয়া গেল এই জিনিসটা। আবার ক্যাশ সেলস আছে কিছু, তাহলে একদিকে আনবা ক্যাশ সেলস, আরেকদিকে আনবা রিসিভেবল রিলেটেড সেলস, এরকম আর কি, এইভাবে। এই যে আমাদের 8-17 দেখো, 8-17 দেখতে পাচ্ছ প্রবলেমটা? এখানে দেখো তোমার একটা ব্যালেন্স শিটের ফরম্যাট দেওয়া আছে। ব্যালেন্স শিট বলতে আমরা তোমাদের ওই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ দেখেছিলাম, ব্যালেন্স শিট বলতে মিন করি যে একটা এন্টিটির অ্যাসেট লায়াবিলিটি এবং ইকুইটি, এটা আমরা যে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখেছিলাম সেই ইকুয়েশনেরই একটা রিফ্লেকশন বা রিপ্রেজেন্টেশন বা এক্সপ্রেশন, আমরা যে নামে বলি না কেন, এটা হচ্ছে ব্যালেন্স শিট। দেখো এখানে একটা ব্যালেন্স শিট অলরেডি দেওয়া আছে এপ্রিল মাসের। এখানে ক্যাশ বলা আছে 9,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল বলা আছে 54,000 টাকা, ইনভেন্টরি আছে হচ্ছে 30,000 টাকা, বিল্ডিং অ্যান্ড ইকুইপমেন্ট নেট অফ ডেপ্রিসিয়েশন মানে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে যে ফিগারটা সেটা। তাহলে এইখানে এই চারটা হচ্ছে আমাদের অ্যাসেট, যেগুলোর নাম হচ্ছে টোটাল অ্যাসেট।
অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, এগুলো হচ্ছে আমাদের লাইবিলিটি। কমন স্টক মানে শেয়ারকে বলা হয় কমন স্টক, আমেরিকানরা শেয়ারকে বলে কমন স্টক। রিটেন আর্নিংস মানে তোমার ধরো শেয়ারে প্রতি বছর একটা কোম্পানি প্রফিট করে যে প্রফিটটা মানে থাকে তার একটা অংশ শেয়ার হোল্ডারকে দেয় ডিভিডেন্ড বা লভ্যাংশ হিসাবে, আর আরেকটা অংশ কোম্পানি রেখে দেয়। তাহলে আর্নিংস এর যে পোর্শনটা কোম্পানি রেখে দেয় এটাকে বলা হয় রিটেইন আর্নিংস। ধরো তোমার প্রফিট হলো 100 টাকা, বললো এই বছর আমি 20% ডিভিডেন্ড দিলাম, তাহলে 20 টাকা দিয়ে দেওয়ার পরে যে 80 টাকা কোম্পানিতে থেকে যাবে এটাকে বলা হয় তোমার রিটেইন আর্নিংস। এটা এই জন্য রাখে কারণ ধরো অনেক ক্ষেত্রে প্রতি বছর ব্যবসার ধরন একরকম হয় না। তো কোনো কোনো কোম্পানির ধরো যদি কোনো বছরে প্রফিট কম হয় তাহলে সে যাতে আগের মতো ডিভিডেন্ড দিতে পারে ওই ফান্ডটা থেকে সেই জন্য তারা রেখে থাকে। আবার অনেক ক্ষেত্রে হয় যে ফার্দার এক্সপানশন বা গ্রোথ এসে যাবে, ফার্স্ট ইউনিট আছে, একটা ইউনিট আছে, সে প্রোডাকশন ক্যাপাসিটি বেড়ে গেলে অথবা তার মার্কেট ডিমান্ড বেড়ে গেলে সে আরেকটা ইউনিট হয়তো করবে, তাহলে তখন সে রিজার্ভের টাকাগুলো দিয়ে করতে পারে, অথবা এখান থেকে তারা হয়তো বড় ধরনের ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বড় বড় এক্সপেন্ডিচার গুলো করতে পারে। তো এইভাবে কিন্তু আসলে যেগুলো রাখা হয় সেটাকে বলা হয় রিটার্ন আর্নিংস, বাট এটা কিন্তু পার্ট অফ ইকুইটি। তাহলে কমন স্টক এন্ড রিটেন আর্নিংস এই দুটো হচ্ছে ইকুইটি, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, এই দুটো হচ্ছে লাইবিলিটি। তাহলে টোটাল তোমার দেখো অ্যাসেটও ছিল 30 লাখ, লাইবিলিটি হচ্ছে তোমার 3 লাখ। অ্যাসেটও 3 লাখ, লাইবিলিটিও 3 লাখ। এই তোমার কিন্তু ব্যালেন্স শিটটা মিলে গেল। তাহলে এখানে একটা ব্যালেন্স শিটের নমুনা দেওয়া আছে। তাহলে ব্যালেন্স শিট বলতে আমরা কি বুঝি? অ্যাসেট এবং লাইবিলিটি ইকুইটির একটা মানে মিলে যাওয়া, যেটা অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ইকুইটি। ইকুইটিটা কার? এখানে যেহেতু স্টক হোল্ডার বা শেয়ার হোল্ডার তারা, আর যদি মালিক থাকতো তাহলে মালিকের ক্যাপিটাল, ওনার্স ক্যাপিটাল। এই হচ্ছে স্ট্রাকচারটা। তাহলে এখানে একটা ব্যালেন্স শিট অলরেডি দেওয়া আছে। তোমার নিচে কিছু কথাবার্তা আছে। দ্য কোম্পানি ইজ ইন দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং দ্য বাজেট ফর মে। এপ্রিল মাসে তোমার বাজেট দেওয়া আছে, মে মাসে বাজেট করতে চাচ্ছে। এখানে কিছু ডেটা দেওয়া আছে, তোমাকে যা করতে বলছে প্রিপেয়ার এ ক্যাশ বাজেট ফর মে, সাপোর্ট ইউর বাজেট উইথ এ স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশন ফ্রম সেলস অ্যান্ড স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট ফর মার্চেন্ডাইজ পারচেস। এটা হচ্ছে ক্যাশ বাজেট তৈরি করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু করতে বলছে prepare a budgeted income statement for May using the absorption costing income statement format. Absorption direct costing এটা আমরা একটা ডিফারেন্ট কস্টিং টেকনিক, বাট এটা হচ্ছে এক্সটার্নাল রিপোর্টিং এর জন্য অ্যাবজর্পশন ইউজ করা হয়, আর ইন্টারনাল এর জন্য হচ্ছে ডাইরেক্ট। এটা আর আমরা এখানে ওটা বোঝার দরকার নেই, আমরা ইনকাম স্টেটমেন্ট করব এন্ড একটা প্রিপেয়ার এ বাজেটেড ব্যালেন্স শিট, একটা বাজেটেড ব্যালেন্স শিট করব। এই হচ্ছে তিনটা বিষয় একসাথে। এখন প্রথম ব্যাপারটা যেটা, তোমরা কি প্রশ্নটা বুঝতে পারছো কিনা? এখানে কি কি করতে বলছে? একটা ক্যাশ বাজেট করতে বলছে, একটা ইনকাম স্টেটমেন্ট করতে বলছে, একটা ব্যালেন্স শিট করতে বলছে। তাহলে ব্যালেন্স শিটের তো তুমি কম্পোনেন্ট গুলো দেখলা যে অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি। তাহলে ইনকাম স্টেটমেন্টের কম্পোনেন্ট কি? ইনকাম স্টেটমেন্টের কম্পোনেন্ট হচ্ছে অল রেভিনিউ থেকে এক্সপেন্স গুলোকে বাদ দিলে আমরা ইনকাম স্টেটমেন্ট পাই, তাই তো? রেভিনিউ এখানে কি? সেলস রেভিনিউ। এক্সপেন্স বলতে আমার যেই মার্চেন্ডাইজ ক্রয় অথবা অন্যান্য, আমি যদি প্রডিউসার না হই তাহলে আমাকে কিনে এনে বেচতে হবে, আর আমি যদি প্রডিউসার হই তাহলে র মেটেরিয়াল, লেবার, ওভারহেড এগুলো লাগে একটা প্রোডাক্ট প্রডিউস করতে। তো হোয়াট এভার, এখন যদি আমরা বিষয়টাকে মানে একটু দেখতে চাই তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? ক্যাশ বাজেট তৈরি করা। তাহলে প্রশ্নটা একটু পড়ো আগে। হ্যাঁ বলো, বলো মেঘাকে।
স্যার এটার অ্যান্সার কি 1,43,000? ক্যালকুলেশনটা তোমরা আমি করে দেখাবো, বাট তোমরা আগে প্রশ্নটা পড়ে দেখো, তারপর আমি ক্যালকুলেশন করে যেটা আসে, আমার তো আসলে এটা মুখস্থ নাই বা করা নাই, করবো এখনই তোমাদের। আগে জিনিসটা দেখো, পুরো প্রশ্নটা আগে পড়ে রাখো, কারণ যখন বিভিন্ন ধরনের তথ্য আসবে সামনে, তখন এই জিনিসগুলো কাজে লাগবে। আচ্ছা স্যার। তাহলে প্রশ্নে কি বলা আছে? তোমার স্ক্রিন দেখছো? এক্সেলটা দেখছো? আচ্ছা, তাহলে প্রশ্নটা কি ছিল আমাদের? হ্যাঁ, ক্যাশ বাজেটের জন্য তোমার শুরুতে দরকার কিন্তু তোমার হচ্ছে ওপেনিং ক্যাশ ব্যালেন্স, ঠিক না? তাহলে ওপেনিং ক্যাশ ব্যালেন্স প্রথমে প্রশ্নে কি আছে দেওয়া? এটা তোমার এপ্রিল মাসের ক্লোজিং, এটা হচ্ছে তোমার মে মাসের ওপেনিং। হ্যাঁ, তাহলে কত? 9,000। আর কালেকশন মোডে কি বলা আছে? ক্যাশ সেল মে, আমরা শুধু মে মাসে কিন্তু করছি, অন্য মাস আমার দরকার নাই। ক্যাশ সেল মে হচ্ছে 60,000, আর বাকি যেই 1,40,000 ওটা স্ট্যাটাসে কি বলছে? $1,40,000 40% কি? যে মাসে সেল সে মাসে কালেকশন। পারচেজ না তো, সেল 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 সেলস। সেলস থেকে না কালেকশন? কালেকশনটা তো আসবে সেলস থেকে। কালেকশনটার সিস্টেমটা প্রথমটা কি বলা আছে পড়ো তো ভালো করে। হ্যাঁ, আর 1,40,000 সম্পর্কে কি বলা আছে? পুরো লাইনটা, পুরো সেন্টেন্সটা পড়ো যা আছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ক্রেডিট কেন 1,40,000? এরপর এটা কোনো ক্রেডিটের কোনো কালেকশনের কথা বলা নাই? আচ্ছা, তাহলে তাহলে 1,40,000 হাফ হচ্ছে 70,000, 1,40,000 হাফ হচ্ছে তোমার যে মাসে সেল সেই মাসে কালেক্ট, আর রিমাইন্ডার ফলোইং মান্থ, পরের মাসে। তাহলে দেখো, তাহলে প্রথম মাসে তুমি যে অংশটা, তোমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? তোমার এখানে তাদের সিস্টেমটা এরকম, তোমার 60,000 টাকা তুমি নগদ পাচ্ছ, আর বাকি যে 1,40,000 তার মধ্যে 70,000 তুমি ক্যাশ পেয়ে যাচ্ছ এই মাসেই, আর বাকি 70,000 কি হবে? পাওয়া তুমি পরের মাসে। তাহলে এই মাসে এটা স্ট্যাটাস হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, মানে যে টাকাটা পাওয়া যায় না সেটাকে আমরা বলি অ্যাকাউন্টস রিসিভেবল, মানে এই টাকাটা আমরা সামনের মাসে পাবো, এই মাসে পাবো না ওই 70,000।
এই অ্যাকাউন্ট রিসিভেবল আমরা যখন আবার ব্যালেন্স শিট তৈরি করি তখন এই ফিগারটা আমাদের লাগবে, কারণ মে মাসে আমরা ব্যালেন্স শিট তৈরি করতে হবে, এপ্রিলে ব্যালেন্স শিট দেওয়া আছে, মেয়ের ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তাহলে তুমি খেয়াল করো, তুমি নগদ টাকা কি পাচ্ছ? নগদ টাকা পাচ্ছ হচ্ছে 2 লাখ টাকা সেলস এর মধ্যে 60,000 ক্যাশে, আর বাকি যে 1,40,000 তার আবার বলছে 50% এই মাসে কালেক্টেড, আর বাকি 50% পরের মাসে কালেক্টেড। তাহলে 1,40,000 এর 50% হচ্ছে 70,000, আর পরের মাসে হবে 70,000। তাহলে যে 70,000 এই মাসে হচ্ছে, তাহলে 60 আর 70 1,30,000 হয়ে গেছে। তাহলে অবশ্যই বলা আছে রিসিভেবল কালেক্ট হবে, যে আগের যে রিসিভেবলটা আছে। এরপর আরো কিছু নিশ্চয়ই বলা আছে, দেখো এরপর কি আছে, এই লাইনেই আর কি বলা আছে। জি স্যার। হ্যাঁ, তাহলে 1 মাস পরে হয় যেরকম, তাহলে ওই যে ব্যালেন্স শিটে যায় দেখো রিসিভেবল কত আছে, এটা পাওয়া যাবে মে মাসে। এই হচ্ছে তোমার টোটাল কালেকশন ফর মে, টোটাল 1,84,000। তাহলে ব্যাপারটা এই দাঁড়াইলো, তোমাদের প্রশ্নেই যা বলা আছে তাতে বলা আছে আমরা যখনই একটা অ্যাসেট পাই মানে রিসেল করি, তার একটা সার্টেন পার্সেন্টেজ আমরা এখানে পেয়ে গেছি, আর বাকি যেইটা রিসিভেবল আছে বা পাওয়ার কথা সেটা দুইটা পার্টে পাবো। একটা পাবো হচ্ছে 50% এই মাসে, আর এটা 50% পাবো পরের মাসে। আর এই যে আগের যেটা বকেয়া ছিল রিসিভেবল, সেটাও পাওয়া যাবে এইখানে। হ্যাঁ, তাহলে সব মিলে আমরা এখানে 1,84,000 টাকা কালেকশন করবো। তাহলে 9,000 আর 1,84,000 যোগ করলে আমাদের কত হয়? 1,93,000 হচ্ছে আমাদের হাতে টোটাল মানে ক্যাশ আছে। আর কি আছে এখানে, কিন্তু 70,000 টাকার একটা রিসিভেবল আছে। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, এখন তোমার হচ্ছে ক্যাশ ডিসবার্সমেন্ট বা পেমেন্ট পারচেজের ক্ষেত্রে কি বলা আছে? 2 নম্বর পয়েন্ট কি বলা আছে? হুম, আচ্ছা, এই 1,20,000 পুরোটাই অন অ্যাকাউন্ট। তারপর তাহলে 1,20,000 এর 40% যদি তুমি ইন দ্য মান্থ অফ পারচেজ হয়, তাহলে এটা দাঁড়াচ্ছে হলো কত? 48,000 ইন দ্য মান্থ অফ পারচেজ। আর বাকি যে 1,20,000 এর বাকি 60%, 1,20,000 থেকে বাদ গেলে এই 60% কি অ্যাকাউন্টস পেয়েবল, এই টাকাটা তোমাকে পে করতে হবে পরে, কারণ 40% তো তোমার হচ্ছে যে মাসে তারপরে মাসে। বাকিটা কি বলছে, বাকিটার ক্ষেত্রে কি বলছে? হ্যাঁ, তাহলে নেক্সট মান্থে পে করব আমরা 72,000, যেটা অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে দেখাবো ব্যালেন্স শিটে। আর অলরেডি 40% আমরা পে করে ফেলবো এখন। তাহলে 40% আমরা এখন পে করবো। আর কি কিছু বলা আছে? অ্যাকাউন্টস পেয়েবল পে করতে হবে এরকম কিছু বলা আছে? পেয়েবল ছিল, হ্যাঁ এটা পেয়েবল। কত সেটা? অ্যাকাউন্টস পেয়েবল লেখা আছে, মেবি না কিছু সার্টেন আছে, সার্টেনলি বলা আছে অ্যাকাউন্টস পেয়েবল নোটস পেয়েবল। এই 63,000 টাকা হচ্ছে তোমার অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এই 63 আর 48 কত হয়? এই 1,11,000 ফর, এটা কি মার্চেন্ডাইজ পারচেজ তাই না? 1 লাখ কত বললা? 48,000 প্লাস 63,000। আচ্ছা, আর কোন খরচ আছে? তারপরে পরের লাইনটা পড়ো। আচ্ছা, এরপর আচ্ছা, এর বলো, এর মধ্যে আর কোনো কথা আছে না? পুরোটা পড়ো, পুরোটা লাইন পড়ো। আচ্ছা, তাহলে ডেপ্রিসিয়েশন তোমাদের আগেও বলছিলাম, ডেপ্রিসিয়েশন হচ্ছে একটা নন ক্যাশ আইটেম। নন ক্যাশ আইটেম আমরা ক্যাশ বাজেটে আনি না। তাহলে ডেপ্রিসিয়েশন ছাড়া টোটাল ওই যে অপারেটিং কস্টের ভিতরে ডেপ্রিসিয়েশন ঢোকানো ছিল তাই না? এক্সক্লুসিভ অফ ডেপ্রিসিয়েশন বলছে না ইনক্লুসিভ অফ ডেপ্রিসিয়েশন, কি বলছে?
ডেপ্রিসিয়েশন ছাড়া কত আছে? 72,000 কি নামে আছে? সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সব মিলে এটাই। ইনভেন্টরিটা তো অন্য ক্ষেত্রে লাগবে, ইনভেন্টরিটা আগে ক্লোজিং ইনভেন্টরি যদি এত থাকে, তোমার পারচেজ, ওপেনিং, ক্লোজিং এগুলো অ্যাডজাস্ট করে আমরা পরে যখন ইনকাম স্টেটমেন্ট করবো তখন লাগবে, এই মুহূর্তে লাগবে না। ইনভেন্টরি তোমার এত টাকা আছে, সেটা আমরা পরে কেন লাগতেছে বলবো তোমাকে, সেটা তুমি পরে জানবা যে আসলে এটা কেন। আচ্ছা, তাহলে আমরা কি করি? সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট ডেপ্রিসিয়েশন ছাড়া কত? আচ্ছা, আগে এটা লিখে নেই, 72,000 লিখে নেই। আচ্ছা, এরপর নিউ রেফ্রিজারেটর, হ্যাঁ পাওয়া যাবে। আচ্ছা, মে মাসে কেনা হবে, তাহলে রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর না, কত টাকা? 1000। এরপর কি আছে আর? হুম, এটা হলো বড়ই, এটা বড়ইং পার্টটা পরে, ফাইন্যান্সিং পার্টটা পরে। তাহলে এখানে ডিসবার্সমেন্ট বা পেমেন্টে আর কিছু আছে? তাহলে টোটাল ডিসবার্সমেন্টটা হচ্ছে এই সব মিলিয়ে হচ্ছে আমাদের 1,89,500 হচ্ছে, তাহলে টোটাল তোমার ডিসবার্সমেন্ট। তাহলে তোমার সারপ্লাস থাকতেছে কত? সারপ্লাস থাকতেছে 1,93,000 থেকে 1,89,500 গেলে 80,500 তোমার থাকছে সারপ্লাস। এখন ফাইন্যান্সিং এর মধ্যে কি বলা আছে? ফাইন্যান্সিং করো, 20,000 টাকা ব্যাংক থেকে নিছে, আর অন্য কিছু কি আছে? ওই যে পুরোনোটা শোধ করেছে বা কিছু এরকম কি বললো একটু আগে, পরে তো পুরোটা। হুম, আচ্ছা, আর আগের কোন লোন শোধের ব্যাপারে বলা আছে? পুরোনোর ক্ষেত্রে নিউ নোট যদি বলে থাকে তাহলে পুরোনো কিছু কি বলা আছে? তাহলে দেখো, তাহলে তোমার আগের তাহলে নোটস পেয়েবল কত ছিল? 14,500 ছিল, তুমি পেমেন্ট করতেছো কত? 14,600 পেমেন্ট ইন্টারেস্ট সহ, তাই না? আর নতুন করে নোট নিচ্ছ তুমি 20,000, তাহলে তোমার কি দাঁড়ালো? 14,600 তোমার আউটফ্লো, 20,000 হচ্ছে ইনফ্লো। নেট তোমার ক্যাশ কত তাহলে এখানে থাকতেছে? হ্যাঁ, 20,000, 20,000 মাইনাস, তাহলে 5,400। তাহলে তোমার হাতে টোটাল ক্যাশ ব্যালেন্স ক্লোজিং এ থাকতেছে কত? এই এখানে 5,400 আর আগের 3,500, 5,400 প্লাস 8,500। ক্লিয়ার? এই হচ্ছে ক্যাশ বাজেট। তাহলে এখানে ক্যাশ ব্যালেন্স যেটা ক্লোজিং, ক্যাশ ব্যালেন্স ক্লোজিং হচ্ছে 8,900। ঠিক আছে, ওকে, ক্যাশ বাজেট ডান। এখন তোমাকে করতে বলছে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট। এখন এই ক্যাশ বাজেট করার মধ্যে কোনো, এই পার্টটা কিন্তু তোমার লিখতে হবে ফাইন্যান্সিং, ওই যে ফাইন্যান্সিং লিখে তোমাকে লিখতে হবে রিপেমেন্ট অফ নোটস পেয়েবল, পেমেন্ট অফ ইন্টারেস্ট, তাহলে দুইটাই হবে নেগেটিভ। তারপর লিখবা ইস্যু অফ নোট, এটা হবে পজিটিভ। তাহলে দুইটা নেগেটিভ আউটফ্লো, একটা ইনফ্লো, নেট ইম্প্যাক্ট এটা আসবে 5,400। আমি জাস্ট এখানে শর্টকাট লিখছি, তোমাদের কথাগুলো লিখতে হবে। এখানে সারপ্লাসের নিচে লিখতে হবে ফাইন্যান্সিং, ফাইন্যান্সিং এর মধ্যে যা লিখতে হবে প্রথমে রিপেমেন্ট অফ নোটস পেয়েবল, সেখানে লিখবা তোমরা 14,500, ইন্টারেস্ট পেমেন্ট 100, তাহলে 14,600, 14,500, ধরো এখানে 14,500, 100, এর 14,700, এটা হচ্ছে রিপেমেন্ট অফ নোটস পেয়েবল, তারপরে ইন্টারেস্ট,
এই দুইটা কিন্তু তোমার হচ্ছে আউটফ্লো নেগেটিভ, আর এটা হচ্ছে ইস্যু অফ নোট পে, ইস্যু অফ নিউ নোট, ইস্যু অফ নোটস পেয়েবল। এটা হবে আবার তোমার তোমার ইনফ্লো, এটা আউটফ্লো, এটা ইনফ্লো, নেট হচ্ছে ইনফ্লো। এই হচ্ছে এটার প্রেজেন্টেশনটা। এখন হচ্ছে আমরা করবো ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট করলে কি না, কোম্পানির নামটা কি দেখো তো, ইনকাম স্টেটমেন্ট করো বা বাজেট করো, সবার আগে কোম্পানির নাম লিখতে হয় উপরে, তারপর আচ্ছা লিমিটেড কোম্পানি, ওকে। আচ্ছা এখানে লিখলে তোমার ইনকাম স্টেটমেন্ট, এখন লেখো ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে কি লাগে তোমার, সেলস রেভিনিউ। হ্যাঁ, তাহলে সেলস রেভিনিউ কত আছে এখানে প্রশ্নে, মে মাসে প্রশ্নে দেওয়া আছে, এটা পড়ার কিছু না। সেলস রেভিনিউ হচ্ছে 2 লাখ, টোটাল 2 লাখ টাকা সেলস করছো। কালেকশন কি হোক না হোক সেটা না, বাট সেলস তো 2 লাখ হয়েছে, তাই না? হুম। এখন এই সেলস থেকে বাদ দিতে হবে এই কস্ট অফ গুডস সোল্ড। আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে গেলে সেলস লেস হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড আমরা কিভাবে ক্যালকুলেট করি? কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেটের সিস্টেম হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, তার সাথে অ্যাড করি পারচেস, আর লেস করি ক্লোজিং ইনভেন্টরি, ইকুয়াল টু হচ্ছে তোমার কস্ট অফ গুডস সোল্ড। বুঝলা কিনা কথা? তোমার কাছে প্রথমে ধরো একটা পণ্য বিক্রি করবা, তোমার কাছে দেখবা কি, তোমার শোরুমে কটা প্রোডাক্ট আছে দেখবে না? দেখলা, শোরুমের এই প্রোডাক্টের সাথে তুমি আবার নতুন করে এই বছরের জন্য আরো কিছু তুমি প্রোডাক্ট কিনে আনলা, তাহলে তোমার হাতে এই দুইটাকে যোগ করলে কি বলা হয়, অ্যাভেলেবেল না? যে আমার গোডাউনে ছিল এতগুলো, আমি নতুন করে কিনছি আরো এতগুলো, তাহলে এই পরিমাণ আমার হাতে আছে বিক্রয়যোগ্য। ওই বিক্রয়যোগ্য থেকে যেই অংশটা তোমার অবিকৃত আছে সেটা বাদ দিলে বাকিটুকু বিকৃত না? ধরো তোমার কাছে আছে 10টা প্রোডাক্ট, তুমি কিনলা আরো 90টা প্রোডাক্ট, তাহলে তোমার হাতে কয়টা প্রোডাক্ট হলো, 100টা প্রোডাক্ট। 100টা প্রোডাক্টের মধ্যে তোমার আনসোল্ড আছে ধরো 20টা, তাহলে বাকি 80টা সোল্ড না? ওপেনিং প্লাস পারচেজ লেস হচ্ছে ক্লোজিং ইকুয়াল টু তোমার হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এটা লিখে রাখো, ওপেনিং প্লাস পারচেজ, এই দুইটাকে বলা হয় কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। ওপেনিং প্লাস পারচেজ এই দুটাকে যোগ করলে বলে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। ওইখান থেকে যদি ক্লোজিং বাদ দেই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। বুঝতে পারছো? তাহলে এখানে কস্ট অফ গুডস সোল্ড কত হবে বলো তো? যেটা এপ্রিলের ক্লোজিং এটা হচ্ছে মের ওপেনিং, ওইখানে ইনভেন্টরি কত, অ্যাসেট ওপেনিং কত দেওয়া আছে, 30,000। পারচেজ করছো কত, 1,20,000। তাহলে তোমার হাতে মোট আছে কত, 1.5 লাখ। 1.5 লাখ থেকে ক্লোজিং এ কত থাকবে, ওই যে বলছিলে ইনভেন্টরি থাকবে এত তারিখে, মে মাসে এত তারিখে থাকবে, যেটা হচ্ছে ক্লোজিং, এটা কত থাকবে, 40,000। তাহলে তোমার কত, 1,10,000। এই 1,10,000 হচ্ছে তোমার কস্ট অফ গুডস সোল্ড। তাহলে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড এইটা বাদ গেলে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে গ্রস প্রফিট। সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড এর যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে গ্রস প্রফিট বা মোট মুনাফা, গ্রস প্রফিট। এটার নাম হচ্ছে, সংক্ষেপে লিখি আমরা জিপি, গ্রস প্রফিট। আবার গ্রামীণ ফোন মনে করো না, জিপি মানে গ্রস প্রফিট। তাহলে আমাদের এইখান থেকে আমরা বাদ দিব এক্সপেন্স গুলো। এই এক্সপেন্সের মধ্যে আমাদের অপারেটিং এক্সপেন্স কত বলা আছে, 72,000 না?
72,000 হচ্ছে অপারেটিং এক্সপেন্স, আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হচ্ছে এখানে ইনকাম স্টেটমেন্ট এটা আসবে কিন্তু ওই ক্যাশ ফ্লোতে আসে না। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হচ্ছে 2,000। এই 74,000 টাকা হচ্ছে তোমার অপারেটিং এক্সপেন্স। এটার যেটা ফিগারটা পাই এটার নাম হচ্ছে ইনকাম ফ্রম অপারেশন। ইনকাম ফ্রম অপারেশন। তাহলে তোমার 90,000 থেকে 74,000 বাদ গেলে এই 16,000 টাকা হচ্ছে ইনকাম ফ্রম অপারেশন। এখানে এখন লেস হবে ইন্টারেস্ট এক্সপেন্স, কারণ ইন্টারেস্টটাকে বলা হয় নন অপারেটিং। লেস ইন্টারেস্ট এক্সপেন্স, 100 টাকার ইন্টারেস্ট ছিল না? ইন্টারেস্ট এক্সপেন্সটা অপারেটিং বলতে আমরা ওইটাকে মিন করি যেটা বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট, আর এই ইন্টারেস্টটা কিন্তু হচ্ছে তোমার কস্ট অফ ফাইন্যান্সিং। তুমি যে বড় করছো তার কস্টিং, এটা আমার অপারেশনের মধ্যে যায় না। তোমার বিজনেস অপারেশন ফেল করছে বলেই তোমাকে বড় করতে হয়েছে, তাই না? তাহলে এটাকে ইন্টারেস্ট এক্সপেন্স কে বলা হয় নন অপারেটিং। তাহলে লেস ইন্টারেস্ট এক্সপেন্স কত? 100 টাকা না? তাহলে তোমার যেটা এটা হচ্ছে তোমার নেট ইনকাম। নেট ইনকাম তাহলে কত তোমার? 16,000 থেকে 100 মাইনাস হলে 15,800। ডিভিডেন্ডের ব্যাপারে কিছু বলা আছে? ডিভিডেন্ড কত দেওয়া হলো, কি করালো না করালো? যদি না হয় তাহলে এটাই হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ডিভিডেন্ড বা লভ্যাংশ এই ধরনের কিছু বলা আছে? নাই। এখন আমরা কি করব? এখন করব আমরা ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে মে 31, জাস্ট ডেটটা ইম্পর্টেন্ট, কবে? মে 31। এখানে যে আমরা অ্যাসেট, অ্যাসেটের মধ্যে সবার আগে ক্যাশ। ক্যাশ কত লিখবো? ক্যাশ কত? 8,900। ক্যাশের পরে আইটেমটা কি আছে অরিজিনাল ব্যালেন্স শিটে? অ্যাকাউন্টস রিসিভেবল কত? হ্যাঁ, অ্যাকাউন্টস রিসিভেবল 70,000। এরপর কি আছে? ইনভেন্টরি কত? বলাই তো আছে 40,000 টাকা। মেতে আছে 40,000 বলা আছে। এরপর কি আছে? বিল্ডিং এন্ড ইকুইপমেন্ট রেট অফ ডেপ্রিসিয়েশন, ওখানে কত ছিল প্রশ্নে? 2,07,000। 7,000 ছিল অরিজিনাল প্রশ্নে, দেখো তো 2,07,000। তার সাথে জি তুমি কি স্যার, করছো? 2,07,000। এর লাগে তুমি আবার 6,500 পারচেজ করছো না নতুন করে ইকুইপমেন্ট? আর ডেপ্রিসিয়েশন ছিল কত? 2,000 লেস হবে না? রেট অফ ডেপ্রিসিয়েশন না, ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে তো এটা আছে, নেট অফ ডেপ্রিসিয়েশন না, লেস 2,000 লেস। তাহলে কত হয়? 2,11,500। 2,11,500 হচ্ছে বিল্ডিং নেট অফ ডেপ্রিসিয়েশন। ওকে? এইটা কি প্রতিবারই চেঞ্জ হবে? হ্যাঁ, প্রতি বছরই তোমার ডিপেন্ড করবে তোমার এই কি থাকবে, তোমার হলো কি পরিমাণ অ্যাসেট তোমার আছে, এর থেকে কতটুকু তুমি ইউজ করছো। এখানে নেট অফ ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দেওয়ার কারণে আমরা নেট ফিগারটা দেখাচ্ছি, নাহলে লিখতাম এই টোটাল অ্যাসেট লেস করতাম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তাহলে অটোমেটিক এই ভ্যালুটাই আসতো। তাহলে এখানে ডেপ্রিসিয়েশন হচ্ছে 2,000 টাকা, আর আমার নতুন ইকুইপমেন্ট কিছু 6,500। তাহলে আগের ছিল 2,07,000 টাকার, এখন আরো 6,500 হলো। এর থেকে লেস করতেছি আমরা এখানের যেই আমাদের ওই ডেপ্রিসিয়েশনটা আছে। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আর কি কোনো অ্যাসেট দেওয়া আছে প্রশ্নে? ক্যাশ, রিসিভেবল, ইনভেন্টরি, বিল্ডিং, আর কিছু আছে? তাহলে অ্যাসেটটা যোগ করো, টোটাল অ্যাসেট। অবশ্যই টোটাল অ্যাসেট লায়াবিলিটি যদি মিলে যায় তাহলে তোমার অঙ্ক ঠিক আছে, নাহলে বুঝতে হবে কোথাও না কোথাও ভুল হয়েছে। টোটাল অ্যাসেটের মূল্য দাঁড়াচ্ছে 3,30,400। ঠিক আছে? এখন হচ্ছে লায়াবিলিটি এন্ড ইকুইটি। তো লায়াবিলিটির মধ্যে অ্যাকাউন্টস পেয়েবল সবার আগে। অ্যাকাউন্টস পেয়েবল কত? অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে ৭০,000। এরপর কি আছে? নোটস পেয়েবল। নোটস পেয়েবল কত? নতুন নোটস পেয়েবল 20,000। এরপর কি আছে? কমন স্টক হচ্ছে শেয়ার, মানে শেয়ারকে ব্রিটিশরা কমন স্টক বলে, শেয়ার হোল্ডারদের যেটা এটা কমন স্টক। ব্রিটিশরা বলে শেয়ার, আমেরিকানরা বলে কমন স্টক।
কমন স্টক কত? 1,80,000, রাউন্ড 80,000, আর কিছু নাই। এখন দেখো রিটেন আর্নিংস, তোমার আগের রিটেন আর্নিংস কত ছিল? রিটেন আর্নিংস আগে ছিল 42,500। এবার যেটা হয়েছে, এখান থেকে কিন্তু তুমি কোনো ডিভিডেন্ড দাও নাই, তার মানে পুরো টাকাটাই কোম্পানিতে থেকে যাবে। তাহলে আগে ছিল 42,500 না প্রশ্নে এখানে, এখন তোমার সাথে যোগ হচ্ছে কত? 15,900 নতুন। এখন যদি ডিভিডেন্ড থাকতো লেস করতাম ডিভিডেন্ড, বাট ডিভিডেন্ড নাই তো, লভ্যাংশ দেই নাই, পুরোটা কোম্পানিতে থেকে যাবে। আর্নিংস এর যে অংশটা কোম্পানিতে থেকে যায় সেটা হচ্ছে রিটেন আর্নিংস, আর আর্নিংস এর যে অংশটা ডিসবার্স করা হয় এবং একটা অংশ রেখে দেওয়া হয় সেটাকে বলা হয় রিটেন আর্নিংস। তাহলে 15,900 আমার আর্নিংস পুরোটাই থেকে যাবে কোম্পানিতে, কোনো ডিভিডেন্ড নাই, তাহলে এটা পুরোটা রিটেন আর্নিংস। তাহলে টোটাল রিটেন আর্নিংস ব্যালেন্স হবে কত? 58,400। এখন সবগুলা যোগ করে দেখো 3,30,400 হয় কিনা। মিলে গেছে? হ্যাঁ, জি স্যার। এই হচ্ছে বাজেটেড ব্যালেন্স শিট, ওটা হচ্ছে তোমার বাজেটেড ইনকাম স্টেটমেন্ট, আর আগেরটা হচ্ছে ক্যাশ বাজেট। ক্লিয়ার? তাহলে দেখো ক্যাশ বাজেটে শুধুমাত্র আমরা ক্যাশ যেই ট্রানজেকশন গুলো আছে সেগুলো আনি, ইনকাম স্টেটমেন্টে নট অনলি ক্যাশ বাট অলসো ক্রেডিট এন্ড আদার ইস্যুজ আসে, আর ব্যালেন্স শিটে আমরা হচ্ছে অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি এগুলোকে আনি। পুরো প্রবলেমটা দেখো, কোথাও কোনো সমস্যা আছে? হ্যাঁ, দেখো, দেখে বলো, হইলে জানাও। সবাই বুঝতে পারছো? জি স্যার। অনেক স্যার সহজ না এক্সামে কি অ্যাকাউন্টিং? এগুলো সব ভেঙে ভেঙে হচ্ছে দেখানো লাগবে, না এরকম ভাবে স্যার ডিরেক্টলি লিখে দিলে হবে? না না, তোমাদের তো ডিটেল লিখতে হবে, আমি তো এখানে জাস্ট করানোর জন্য লিখলাম। তোমাকে যে ফরম্যাট যেরকম আছে বইতে, যেভাবে, ওই জন্য তো বইটা তোমাকে দিলাম ফরম্যাটটা দেখার জন্য। জি স্যার। অ্যাকাউন্টিং অনেক সহজ না? তাই না? এগুলো তো লেনদেন অঙ্ক দেখোই নাই। লেনদেন অঙ্ক কাকে বলে এটা যখন দেখবা, এগুলো তোমাদের তো আসলে আমরা অনেস্টলি বলি জাস্ট এবিসিডিটা পড়াচ্ছি, ওয়ার্ডেও যাচ্ছি না, সেন্টেন্স তো বহু দূরের কথা। একটা অঙ্ক আছে, অঙ্ক করতে লাগে 6 থেকে 7 পৃষ্ঠা, মানে তোমার অঙ্কের সাইজ হচ্ছে 32 থেকে 33 পৃষ্ঠা হচ্ছে প্রবলেম, সলিউশন হয় 6 থেকে 7 পৃষ্ঠা। একটা এন্টিটির, একটা কোম্পানির যাবতীয় তথ্য, ধরো একটা, যেমন ইমাজিন করো তো একটা কোম্পানিতে কেমন ট্রানজেকশন হতে পারে। ব্র্যাক ব্যাংকের গত বছরের তোমার ট্রানজেকশনের পরিমাণ কি ছিল, অডিট করার সময় অডিটরদের তো এগুলাকে ভেরিফাই করতে হয়, তাদের কেন টাইম লাগে, একটা আইডিয়া করো কতগুলো ট্রানজেকশন হতে পারে এক বছরে টোটাল? হ্যাঁ, যে কোনো পরিচয় তার সবারই তো এগুলো ফরম্যাট কমন করতে হবে, কতগুলো হতে পারে বলো এক স্যার বছরে? অনেক তো। কতগুলো একটা আইডিয়া করো, মানে ট্রানজেকশন বলতে তাদের কতগুলো হিসাবভুক্ত করতে হয়েছে, বিষয়বস্তু কত হতে পারে এক বছরে? আমরা তো সামান্য কিছু করি আর কি। স্যার 3 কোটি। আর কোনো আইডিয়া?
আইডিয়া নাই? টোটাল তোমার 35 কোটি লেনদেন এক বছরে হয়েছে, হ্যাঁ, 35 ক্রোর। তাহলে তোমার একটা এন্টিটির এতগুলো লেনদেনকে যদি তুমি পুরোটার হিসাব করতে চাও, তাহলে কি পরিমাণ তোমার সব মিলিয়ে লেনদেনের হিসাব বা অন্যান্য হিসাব কেমন সময় লাগতে পারে, এই সবগুলো হিসাবেরই আলটিমেট এটা হচ্ছে তোমার এই ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এগুলো যে হচ্ছে অফিসিয়াল, বা এটাই হচ্ছে তোমার আলটিমেট আউটপুট। একটা অ্যাকাউন্টিং এর আউটপুটটাই হচ্ছে তোমার যাবতীয় যেই লেনদেন গুলো আছে সেগুলোকে এইভাবে ফার্স্টে জার্নালাইজ করা, লেজার করা, ট্রায়াল ব্যালেন্স করা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা। এখন ওদের তো ধরো সফটওয়্যার আছে, তারা ইনপুটটা দিয়ে দিলে অটো কোন কোন জায়গায় চলে যাবে সেখানে চলে যায়। এখন ব্যাপারটা যে সফটওয়্যারে ইনপুট দিবে তাকে তো বুঝতে হবে কোনটা যাবে তোমার জেনারেল লেজারে, কোনটা যাবে সাবসিডিয়ারি লেজারে, কোনটা যাবে তোমার হচ্ছে ক্যাশ বুকে, কোনটা যাবে তোমার ইনভেন্টরি বুকে, বিভিন্ন কিছুর কিন্তু তার বুঝতে হবে। মানে অনেকের ধারণা যে যদি অটোমেশন হয় তাহলে অ্যাকাউন্টেন্টের চাকরি চলে যাবে, বাট বিষয়টা অ্যাবসলিউটলি রং পারসেপশন। কারণটা হচ্ছে কি, বরঞ্চ তোমার যখন অটোমেশন হবে তখন অ্যাকাউন্টেন্টদের ডিমান্ড বাড়বে। কেন বাড়বে? কারণ হয়তো 4 জন অ্যাকাউন্টেন্টের কাজ একজন অ্যাকাউন্টেন্ট করবে, বাট ওইখানে তোমাকে একজন এক্সপার্ট অ্যাকাউন্টিং কে বসাইতে হবে, যেন তেন অ্যাকাউন্টেন্ট কে বসাইলে হবে না। হ্যাঁ, তোমাদের কি ধারণা আছে আমাদের ছাত্ররা যারা, এখন তো ছাত্রদের মধ্যে দুইটা ডিফারেন্ট স্ট্রিম ক্রিয়েট হয়ে গেছে। একটা স্ট্রিম ছিল একসময় তোমার শুধুমাত্র সিএ করতে যেত, মানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়তে আসতো সিএ করার জন্য। হ্যাঁ, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বেতন কত পর্যন্ত হইতে পারে এনি আইডিয়া? মানে একটা আইডিয়া গেস করো, মানে স্টার্টিংটা কত, ধরো তোমাদের ফ্রেশার। আমার ছোট ভাই ধরো এই ডিপার্টমেন্ট থেকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে পাশ করেছে, পাশ করে তোমার হচ্ছে হলো এক চান্সে তোমার ধরো সিএ কোয়ালিফাই করেছে, করে তার স্টার্টিং স্যালারি ছিল 2,25,000 টাকা। এখন সে ধরো 12 লাখ টাকা বেতন পায়, আমার চেয়ে 10 বছরের ছোট। তার ওয়াইফ ধরো 10 লাখ টাকা বেতন পায়, দুইজনই হচ্ছে ধরো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এখনকার তাদের স্যালারি, এবং এটা হয়তো একসময় তাদের দুইজনেরই 20, 20, 40, 50 লাখ টাকা হবে পার মান্থ ইন বাংলাদেশ। আর দেশের তাদের এখানে, হ্যাঁ বলো। না 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 না, তুমি প্রচুর বুয়েট থেকে ছেলে পেলে যে চার্টার অ্যাকাউন্টেন্সি পাস করে, এরকম রেকর্ড আছে। হ্যাঁ, মানে চার্টার অ্যাকাউন্টেন্সির বিষয়টা হচ্ছে যে অ্যাকাউন্টিং এর এই বিষয়গুলো যারা ইন্টারেস্ট পায় তাদের হচ্ছে এই বিষয়গুলো তোমার হলো, মানে এই যে বড় বড় তোমার ল রেগুলেশন এগুলো অনুযায়ী করে। তো একটা, মানে আমি এই কথাটা কেন বলছি, ধরো একটা ছেলে তোমার পাশ করে তুমি যখন নর্মাল ব্যাংকে ঢুকছো অ্যাজ ম্যানেজমেন্ট ট্রেনি, মানে আমাদের বিজনেস স্টুডেন্টদের জন্য ব্যাংক যেহেতু একটা লুক্রেটিভ জব, এখানে তোমার 45 থেকে 35 হাজার টাকা স্যালারিতে তারা চাকরিতে জয়েন করে। হোয়ারেজ বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা যারা বুয়েটের মানে থেকে পাশ করে, তাদের প্রথম জবটা কিন্তু স্যালারি এত বেশি থাকে না। বুয়েটের মতো একটা জায়গা থেকে আমরা সবচেয়ে মেধাবী এই জন্য বলি বুয়েটের, কারণ যারা ধরো স্পেশালি মানে ইঞ্জিনিয়ারিং পড়বে বা ডক্টর হবে, তারা ঢাকা মেডিকেল অ্যান্ড বুয়েট ওইটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরি, যেমন আদার পড়ালেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা ধরি। হ্যাঁ, তো তাহলে দেখো তারা কিন্তু সবচেয়ে মানে সায়েন্সের স্টুডেন্টরাই, আমরা এখনো বলি যে সায়েন্সের স্টুডেন্টরা অনেক বেশি মেধাবী সব দিক থেকে। তাদের যদি এটা হয় স্টার্টিং স্যালারি, আর বিজনেস হচ্ছে কিন্তু কমার্সের স্টুডেন্ট তাদের তুলনায় অনেক কম মেধাবী, আমরা যেটা নিজেরাই স্বীকার করি। কারণ আমরা সায়েন্স পড়তে পারিনি বলে কিন্তু কমার্স পড়েছি বা অন্য কিছু হয়তো করেছি, কারণ আমাদের হায়ার ম্যাথসটাই তখন কঠিন লাগতো। তার মানে ম্যাথসের মাথা আমাদের খুব একটা ভালো না বলেই কিন্তু আমরা কমার্সে এসেছি। তার মানে সায়েন্সের স্টুডেন্টরা এত বেশি মেধাবী হওয়ার পরেও কিন্তু তাদের স্যালারিটা অত বেশি থাকে না। এই জন্য অনেক ছেলে পেলেই বুয়েট থেকে পাশ করে কিন্তু দেশে থাকে না, দেশের বাইরে চলে যায়। দেশের বাইরে ওদের অনেক ভালো জব আছে। আর ধরো বুয়েটের যারা সিভিল থেকে পাশ করে তারা দেখা যায় যে তোমার যে রোডস এন্ড হাইওয়েতে বিসিএস কে টার্গেট করে। কারণ বিসিএস এর চাকরিটা আসলে তোমার একদিকে যেমন প্রেস্টিজ আছে, অনার আছে, অন্যদিকে কিন্তু তুমি স্যালারি হিসাব করলে কিন্তু এই চাকরিতে যাওয়ার কোনো কারণ নাই। স্যালারিটা তোমার হচ্ছে হলো আলটিমেটলি খুবই নগণ্য, বাকিটা ঘুষ, এটা সিস্টেমের সবাই জানে। তো একটা দেশের তুমি সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পড়ালেখা করে, যেমন আমার লাইফে আমি বিসিএস এর ফর্মই তুলি নাই, আর আমাদের ডিপার্টমেন্টে একজন আছে, প্রায় দেখবা ফেসবুকে ভাইরাল হয়েছে, প্রায় আসে, একজন শিক্ষক নাজিমুদ্দিন স্যার হুজুর আর কি, উনি পরপর 2বার বিসিএস এ বাংলাদেশে পরপর 2বার ফার্স্ট হয়েছে, একবারও যায় নাই। তো ওনাকে প্রথমবার যখন ফার্স্ট হয়েছিল তখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করে নাই, তখন উনি ভাইবা বোর্ডে বলছিল যে আমার ইউনিভার্সিটিতে হয়তো হয়ে যেতে পারে, সেই জন্য আমি জয়েন করবো না। তো সেকেন্ড টাইম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার হওয়ার পরে আবার দিলেন, আবারও ফার্স্ট হলেন, তখন জিজ্ঞেস করলো আপনি তো গতবার আসেন নাই, এবার তাহলে আবার বললো না, জাস্ট মেধাটা যাচাই করার জন্য, মেধার লেভেলটা ঠিক আছে কিনা, এই জন্য আমি দিলাম আর কি। তার মানে উনি পরপর বাংলাদেশে 2বার বিসিএস দিয়ে ফার্স্ট হয়ে
ওনার ব্যাচমেটরা এখন সচিব বা ইয়াতে আছেন। একটা সচিবের স্ট্যাটাস তো এটা শিক্ষকের অনেক উপরে, কারণ আমরা এটাকে সিস্টেমটাকে ডিজাইন করেছি, মানে যেসব ছাত্র আমরা পড়িয়েছি সেসব ছাত্ররাই এখন মানে অনেক আপার লেভেলে আছে। তো আমি সেটা ছাত্র শিক্ষকের সম্পর্ক বা চাকরির স্ট্যাটাস নিয়ে বলছি না, কথা হচ্ছে তোমার নৈতিকতার জায়গা। তুমি জেনে বুঝে, আমরা বিজনেস স্টুডেন্ট, বিজনেস পড়ালেখা করেছি, আমরা যদি ধরো আমার ড্রিম ছিল দুইটা, শিক্ষকতায় যদি আসতে না পারি, যেহেতু আমার সব ট্র্যাক ফার্স্ট ছিলাম, তো আমি যদি শিক্ষকতা আসতে না পারি তাহলে আমার টার্গেট ছিল আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবো, কারণ আমি অ্যাকাউন্টিং পড়ছি, অ্যাকাউন্টিংটা পরে যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না হতে পারি, অ্যাকাউন্টিং পড়া ইউজলেস। যেহেতু শিক্ষক হয়েছি, দ্যাটস ওয়াই আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ি নাই, দ্যাটস ওয়াই আমার ছোট ভাইকে অ্যাকাউন্টেন্স, মানে ওর রেজাল্ট অত ভালো ছিল না, সিজিপিএ খুব একটা ভালো ছিল না, 3.87 88 ছিল, মানে এগুলো আমাদের ফ্যামিলিতে খুবই পুয়ার রেজাল্ট, দ্যাটস ওয়াই তারে সিএ করতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক চান্সে সে সিএ কোয়ালিফাই করছে, এখন যে আমার চেয়ে 10 গুণ বেতন পায় স্যালারি হিসাবে, এবং ভবিষ্যতে আরো গ্রোথ হবে। তার মানেটা কি, তুমি সিএ তে যে জিনিসটা হয়, একজন ম্যানেজমেন্ট ট্রেনি 45,000 টাকায় তোমার জয়েন করে, আর ম্যানেজমেন্ট ট্রেনি থেকে একটা ব্যাংকের এভিপি হইতে 11 বছর সময় লাগে, 11 বছর অ্যাক্টিভ সার্ভিসের পর। আর সিএ পাস করে একটা ছেলে জয়েনিং এ যায় তোমার এভিপি হিসাবে, যেখান থেকে খুব সহজে, আমার ডাইরেক্ট ছাত্র বিডি ফাইন্যান্স, একটা কোম্পানি ফাইন্যান্সের খুব মানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে, তার এমডি হচ্ছে, সে কিন্তু সিএ ছাড়াই ওখানে এমডি হয়ে গেছে, কারণ তার আবার খুব, ওই কোম্পানির আবার ডাইরেক্টর আমি, আর একটা কোম্পানি আরো বেশ কিছু ছাত্র আমার এখন বিভিন্ন কোম্পানির এমডি হয়ে গেছে। হোয়ারেস আমার চেয়ে অনেক সিনিয়র আমার ব্যাচমেটই যারা সিএ করে নাই, তারা এখন ওইসব অফিসের হেড অফ ফাইন্যান্স হতে পারে না। যে অফিসের এমডি হচ্ছে আমার ছাত্র, সেই অফিসের হেড অফ অ্যাকাউন্টস হচ্ছে আমার ব্যাচমেট, যে হচ্ছে আমার ছাত্র হচ্ছে, আমি আমাদের ধরো 7 বছরের জুনিয়র, আমরা ঢাকা ইউনিভার্সিটি বিবিএমবি এর ফার্স্ট ব্যাচ, ও ছিল 7 ব্যাচের, এখন আমাদের চলতেছে 26 ব্যাচ, তার মানে আমরা ধরো 26 বছর আগে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম ঢাকা ইউনিভার্সিটির, মানে আমরা ফার্স্ট ব্যাচ হিসাবে, এখন 26তম ব্যাচ চলতেছে। তাহলে 26, মানে আমি বলছি যে 7 ব্যাচের একজন হয়ে গেছে একটা কোম্পানির এমডি, আর ফার্স্ট ব্যাচের একজন উইদাউট প্রফেশনাল ডিগ্রি, সে হচ্ছে ওই কোম্পানির হেড অফ অ্যাকাউন্টস, মানে অ্যাকাউন্টস এর হেড, মানে অত বড় কিছু না, একটা অ্যাকাউন্টস এর হেড, আর এমডি হচ্ছে পুরো কোম্পানির হেড। তাহলে এই কথাটা বললাম যে একটা সিএ করলে, মানে নর্মালি সিএ করলে তোমার ওইসব জায়গাগুলোতে যাওয়ার সুযোগ হয়, যে জায়গাটায় যাওয়া যায়, এবং একটা ব্যাংকের এমডির স্যালারি বাংলাদেশ ব্যাংক ফিক্স করে দিছে যে এর বেশি স্যালারি তারা পাবে না, 10 লাখ টাকার বেশি তারা স্যালারি পায় না। বাট তারা কি করে, এই যে আদার প্রফিট শেয়ারিং, পারফরমেন্স বোনাস, এগুলো হিসাব করলে ইয়ারলি তাদের, মানে মান্থলি যে তাদের 45 থেকে 50 লাখ টাকাও পড়ে একটা ব্যাংকের এমডির স্যালারি ইন বাংলাদেশ। হ্যাঁ, কারণ তারা হচ্ছে প্রফিট শেয়ারিং পায়, আদার তো আছেই, পারকুইজিট বেনিফিট এগুলো আছে, বাংলাদেশ ব্যাংক ফিক্স করে দেওয়ার কারণে তারা এর বেশি পায় না। তাহলে দেখো, তুমি যদি এই জায়গাগুলোতে বিজনেস স্টুডেন্ট যেতে পারে, তাহলে তোমাকে কষ্ট করে কেন এই বিসিএস এ যে তোমার একটা বদনামের ভাগী হতে হবে? তুমি যতই যাই কিছু বলো, বিসিএস ক্যাডার অনেস্ট রেয়ার। তোমার অনেস্ট থাকার ইচ্ছা আছে, সবই ঠিক আছে, বাট সিস্টেম তোমাকে থাকতে দিবে না, এটা হচ্ছে বাস্তবতা, এবং কাউকে বললেও কেউ বিলিভ করবে না। হ্যাঁ, এটা হচ্ছে সত্যি কথা যেটা, কারণ তাদের স্যালারি স্ট্রাকচার কোন অবস্থাতেই ধরো আমাদের চেয়ে বেশি না, বাট তাদের খরচের এক্সপেন্ডিচার বা তাদের অ্যাসেটের অবস্থান দেখলে যা মনে হয় কি ভয়ঙ্কর, মানে তাদের অবস্থা। হ্যাঁ, তো সেই জন্য আসলে যদি তুমি একভাবে বলো যে আমি সৎ থাকবো, তোমার কিন্তু আসলে সৎ থাকাটা অনেক রেয়ার, হয়তো 10% 15% সৎ আছে, একদম নাই তা বলবো না, বাট তাদের লাইফ কিন্তু খুবই সাদামাঠা। কিন্তু পজিশন পাওয়ারের থেকে তুমি সাদামাটা জীবনযাপন করবা, দুইটা কিন্তু একসাথে যায় না। হ্যাঁ, তো সেই জন্য আমি ওভারঅল যেটা মনে করি, তোমাদের নিজস্ব অপশন, এখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাকসেস বা যে কোনো কিছু সাকসেস ডিটারমাইন হয় বিসিএস এ কজন টিকলো এটা দিয়ে। তো বিসিএস এ কজন টিকলো এটা দিয়ে যদি সাকসেস হয়, তাহলে তো এত কিছুর দরকার নাই, একটা বিসিএস ডিপার্টমেন্ট খুলে দিলেই হয়, যেটাতে শুধুমাত্র ফার্স্ট ইয়ারে ধরো তোমার বাংলা ইংলিশ শেখাবে, সেকেন্ড ইয়ারে ধরো জেনারেল নলেজ শেখাবে, থার্ড ইয়ারে ম্যাথ শেখাবে, এভাবে 4 বছর তোমার রেডি করে দিবে, তুমি শুধু বিসিএস ক্যাডার হয়ে যাবে, শেষ। বিসিএস ক্যাডার তো হইলে, তুমি ধরো ট্রিপলির স্টুডেন্ট, তুমি যদি বিসিএস এ যাও অন্য একটা ক্যাডারে, ওইখানে তো তোমার এই সারা জীবন যা পড়ালেখা করলে এটার কোনো রেলিভেন্স নাই, তাহলে দরকারটা কি? প্রচুর লোকজন অডিট ক্যাডারে গেছে, আমি সূর্য যখন হাউস টিউটর ছিলাম, বিতর্ক ধারার তারা অডিট ক্যাডার, মানে যেটা পিওর অ্যাকাউন্টেন্টরা কন্ট্রিবিউট করবে, সেখানে যায়, সে সোশ্যোলজির আছে, সে আছে হিস্ট্রির আছে, এইসব ডিপার্টমেন্টের ছেলে পেলে ওইসব জায়গায় যাচ্ছে। তাহলে ও আলটিমেটলি সারা জীবন পড়লো সমাজকর্ম বা সমাজ বিজ্ঞান, পড়লো সারা জীবন ইতিহাস, ওইখানে দেখা করতে হবে তার অ্যাকাউন্টিং, কিছুদিনের ট্রেনিং এ তো আর এটা হয় না, ফরম্যাটে কাজ করতে গেলে তো তোমাকে নলেজ বেস লাগবে। তো এখন আলটিমেটলি বিসিএস এর করার ক্ষেত্রে তোমার বিসিএস এর আবার কি হয়েছে, বিসিএস যদি আবার শিক্ষক হও, তুমি যতটুকু নিরীহ ছিলা
তার চেয়ে বেশি নিরীহ হয়ে যাবে। একই প্রসেসে আসতেছে, বাট বিসিএস টিচার মানে এটা কোনো ক্যাডারিটা। আমার এক ছাত্র ছিল তোমার হচ্ছে এখন চুয়াডাঙ্গার এডিশনাল এসপি হিসাবে এখন মিশনে গেছে তোমার চুয়াডাঙ্গার ওখানে ওই কলিমুল্লাহ আর কি মহসিন হলে ছিল। সে এমনি ছিল, এটা স্টুডেন্ট লাইফ থেকে তোমার সুন্নতি ড্রেস পরতো আর কি, তাবলিগ করতো। তো মোটামুটি একদম গো বেচারা বা নিরীহ টাইপ। সে যখন প্রথমে বিসিএস দিল, দিয়ে কলেজ শিক্ষক হলো। কলেজ শিক্ষক হওয়ার পরে দেখা গেল সে যে নিরীহ, তার নিরীহর মাত্রা আরো বাইরে গেল, মানে মানুষ তারে আরো বেশি শিক্ষক এটাকে কেউ গণাই ধরে না যে বিসিএস ক্যাডার এটা কি। সে পরে তার এগুলা মেন্টালি একটু তার কাছে ইয়া লাগলো। তারপর সে পরের বছর ক্যাডার চেঞ্জ করে পুলিশে চলে গেল আর কি। তাহলে এখন সে কিন্তু পুরো ব্যাচের সবাই তাকে চেনে না এরকম কেউ নাই। মানে এখন তার সাথে পরিচিত হওয়ার জন্য দেখা যায় যে তার ব্যাচের যারা ধরো তারা কখনো পাত্তা দিত না, সব ব্যস্ত হয়ে গেছে। সোশ্যাল এই জিনিসগুলো দেখে তো মানুষের মধ্যে কাজ করে যে আমি তাহলে কেন ক্যাডার হব না। আর ক্যাডার হলে তো ধরো বিয়ে শাদীর বাজারেও কোনো পক্ষেরই সমস্যা নাই। হ্যাঁ, মানে আরো আরেকটা মেয়ে, এটা আমি আর ওই নাম বলছি না, সে ফার্স্ট হয়েছে আমার এক স্টুডেন্ট, একটু মোটা। আর আমাদের সমাজে তো বিয়ে করার সময় খুব অনেক কিছু বিশ্লেষণ করা হয়। ওই মেয়ের বাবা ডিপার্টমেন্টে প্রায় আসতো যে স্যার আপনাদের কাছে যদি কোনো ভালো ছেলে থাকে তো একটু ইয়া করার জন্য। তো সেই মেয়ে তারপরে দেখলো যে কোনোভাবেই তার বিয়ে হচ্ছিল না। তারপরে সে ধরো তোমার খুব লেগে পরিশ্রম করে পড়াশোনা করে তারপরে বিসিএস ক্যাডার, এখন সে ট্যাক্স ক্যাডারে আছে। বিসিএস ক্যাডার হওয়ার সাথে সাথে তার মানে হওয়ার সেম মেয়ে, তার চেহারা চেঞ্জ হয় নাই, বিউটিরও চেঞ্জ হয় নাই, কিছুই হয় নাই। বাট তার প্রায় 15 থেকে 20টা বিসিএস ক্যাডারই তার জন্য আসলো। পরে আরেকটা বিসিএস ক্যাডারের সাথে বিয়ে হলো। তার মানে এগুলো হচ্ছে আমাদের সামাজিক অবস্থান। সামাজিক অবস্থান বিশ্লেষণ করে যেটা বোঝা যায়, তোমার যদি একটা ভালো প্রেস্টিজিয়াস জব থাকে সেই ক্ষেত্রে তোমার আর অন্য কোনো কিছু লাগবে না। আর তোমার যত যাই কিছু থাকুক, প্রেস্টিজিয়াস জব না থাকলে তোমাকে আসলে কেউ সমাজে গোনায় ধরবে না। তুমি কবে ভালো স্টুডেন্ট ছিলা, কবে কি করছিলা, এগুলা সব সবাই ভুলে যাবে। তো সেই জন্যই কিন্তু এখন বিসিএস এর প্রতি জাতি এইভাবে ধাবিত হচ্ছে। তাতে কি হচ্ছে, ধরো যে ছেলেটা আগে অ্যাকাউন্টেন্ট হতো, এখন সিএ ফার্ম গুলো ওরকম ভালো স্টুডেন্ট পায় না, কারণ তারা সব বিসিএস এর দিকে চলে যায়। গত কয়েক সেশন ধরে দেখা যাচ্ছে আমাদের অ্যাকাউন্টিং স্টুডেন্টরা কম যেত, এখন রেকর্ড পরিমাণ। তোমাদেরও তো মানে ত্রিপলি থেকে গতবার বা তার আগেবার ফরেন ক্যাডার মানে সেকেন্ড বা ইয়া হয়েছে। তো ত্রিপলি স্টুডেন্ট বলো বা বুয়েটের স্টুডেন্ট বলো বা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট বলো, তাদের তো টেকনিক্যাল জায়গা আছে, সে কেন বিসিএস ক্যাডার হবে? তার বিসিএস এর ফিল্ড যেটা আছে সেখানে সে যাক। বিসিএস এর যে আমাদের এক পরিচিত আছে, আমাদের এক কলিগের ভাই ইঞ্জিনিয়ার, মানে ত্রিপলির সরি ইউআরপি থেকে পাশ করছে, বুয়েটের ইউআরপি মনে হয় না এমএমই সামহাও একটা থেকে বের করছে, এখন সে পুলিশ। এই ইঞ্জিনিয়ারিং নলেজকে পুলিশে যায় কি অ্যাপ্লাই করবে সে? হোয়াট ইজ দ্য রেলিভেন্স? তাহলে এত বছর আমি পড়লাম, সুইসাইড ছাড়া কি কিছু নাই? পড়ালেখার কোনো রেলিভেন্স নাই। তো এই জন্য যাই হোক, তাহলে সারা জাতির কষ্ট করে তাহলে এত পড়ার দরকার নাই। সবচেয়ে বেশি তোমার বিসিএস ক্যাডার হয় এখন যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্বল সাবজেক্ট। আমি কোনো সাবজেক্টকেই ছোট বলবো না, প্রত্যেকটা সাবজেক্টেরই একটা ওয়েট আছে। বাট যেগুলো কম্পারেটিভলি দুর্বল সাবজেক্ট তারা ওগুলাতে ইচ্ছা করে ভর্তি হয়। ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা ট্যাগ থাকে, পাশাপাশি তারা 4টা বছর বিসিএস এর জন্য প্রিপেয়ার করে নিজেকে, কিছু নির্ধারিত জিনিস মুখস্থ করে। যদি তার কোনো পলিটিক্যাল ঝামেলা না থাকে, যদি তার কোনো ধরনের আদার এলিগেশন না থাকে, বিসিএস করাটা খুব টাফ ডিল না। তাহলে যদি ধরো তোমার এইগুলাই হয় তোমার ডিটারমিনেন্ট, তাহলে এই তুমি এত সারা জীবন পড়লা, 5 স্কলারশিপ পাইলা, 8 স্কলারশিপ পাইলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলা, ভালো একটা সাবজেক্ট পড়লা, এত কিছুর কি দরকার ছিল? কোনো দরকার তো নাই। আছে? তোমরা আসো না, সব চলে গেছো। হ্যাঁ আছি। এখন এই জাতির কে কিভাবে রক্ষা করবা বিসিএস থেকে? কোনো তো উপায়টা কি? ফিল্ডে তো স্যার চাকরি কম। বিসিএস এ কেউ কি তোমার ধারণা বেতনের জন্য যায়? বিসিএস এর হোল্ডাররা, বিসিএস ক্যাডাররা জীবনে বেতন তোলে না। জব কম স্যার। বিসিএস ক্যাডাররা জীবনে বেতন তোলে না। কেন তোলে না? কারণ বেতন তাদের তুলতে হয় না। আমার এক বন্ধু প্রথমবার যখন একটা জায়গা থেকে অডিট ক্যাডারে প্রথমবার যখন ঘুষ পাইলো আর কি, সবাইকে খাওয়াইছে আর কি, বলে বেতন কত আমরা জানিও না। বেতন তার জানতো না। তার মানে ঘুষকেও সেলিব্রেট করা হয় অফিসিয়ালি, সবাইকে ডাইকা খাওয়াইছে যে আয় আমি প্রথম আজকে পাইছি কত, তখন 2 লাখ টাকা কত লাখ টাকা পাইছে ঘুষ। তাহলে এটা হচ্ছে অনেস্ট ছেলে বলে সে ঘুষ সেলিব্রেট করছে। অনেকে তো এরকম করে না। তার মানে কি, তুমি ঘুষ পাইতেছো এই জন্য বেতন তোলার দরকারও নাই। এখন ঘুষটা কেন নিতে হয়, এটা ঘুষ বলে না, তার এটাকে বলে যে ওই অফিসে তো যাচ্ছি, সরকার আমাকে বেতন দিচ্ছে, ফাইল কাজ করবো হচ্ছে ক্লায়েন্ট, ওর বেতন ও দিয়ে ও নিবে কাজ করায়, ওটা তো আমার কিছু করার নাই। আমাকে সরকার টাকা দেয়, আমি অফিসে এসে বসে থাকি, আমি না থাকলে আমার কোডটা চেয়ারের মধ্যে থাকে, এটা হচ্ছে আমার আলটিমেট। সরকার যে জন্য দিচ্ছে, যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে হয় সে আমাকে দিবে, তাহলে তার কাজ হবে, নাহলে ফাইলে ভাবে পড়ে থাকবে।
এই হচ্ছে আমাদের অবস্থা। তো এনিওয়ে, তারপরে আমরা ঢালাও ভাবে সব ভেবে বলতে পারি না, ধরো 30-40%, 20% এরকম অনেস্ট আছে, কারণ না থাকলে একটা সেক্টরই কলাপস করতো। বাট এটার সাইকেলটা এরকম, তুমি চাইলেও পারবা না নিজেকে ওইখানে সিস্টেমের মধ্যে অনেস্ট রাখতে। তুমি তোমার লেভেল বেস্ট ট্রাই করে যাবা, বাট অনেক টাফ হয়ে যাবে, অনেক টাফ। তো আমি জেনে বুঝে কেন এই টাফ যুদ্ধের মধ্যে যাব? দরকারটা কি? এর চেয়ে ভালো উদ্যোক্তা হও, ব্যবসা করো, নিজেকে এক জায়গায় নিয়ে প্রতিষ্ঠিত করো, তুমি আরো লোকজনের কর্মসংস্থান করো। লোকজন কর্মসংস্থান হইলে তোমার কি হবে? তুমি একটা সোশ্যাল ওয়ার্কও করলা, অনেকগুলা ফ্যামিলির তুমি ভরণ পোষণের দায়িত্ব নিলা, তুমি মানে সামাজিক ভাবেও একটা ভালো জায়গায় গেলা। হ্যাঁ, যদিও বিজনেস অনেক হ্যাসেল আছে, অনেক রিস্ক আছে, বাট এগুলা লেগে থাকলে মেধাবী স্টুডেন্টরা আসলে এগুলা অনেক বেশি ভালো করতে পারবে। আমাদের তো যারা কারো কিছু হয় না, তারা ব্যবসার মধ্যে আইসা পরে একটা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল আইকন হয়। হয়তো তার পড়ালেখার কোনো নেক ছিল না, পড়ালেখা তার দিয়ে হইতো না। এই ধরনের লোকজন গুলাই তুমি যদি প্রোফাইল স্টাডি করো, দেখবা ম্যাক্সিমাম ওই ধরনের লোকজনই বাংলাদেশের বড় বড় এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা তাদের ছেলে পেলে হয়তো এখন পড়ালেখা করছে, বাট তারা কিন্তু নিজেরা ওরকম কিছু ইনোভেট করতে পারতেছে না। বাট এখন পর্যন্ত বাংলাদেশের উদ্যোক্তাদের জীবন পড়বা, ওই যে ক্লাস 9-এর উদ্যোক্তাদের প্রোফাইল দেওয়া আছে বই, বিজনেস ব্যবসায়িক উদ্যোগ বইয়ে, ওখানে দেখবা যে ম্যাক্সিমাম শুরু করছে বিভিন্ন ধরনের ছোটখাটো কাজ থেকে। এই স্যামসন এস চৌধুরীর 15 টাকা দিয়ে বিজনেস শুরু করছে, এখন তাদের হচ্ছে কয়েক লক্ষ কোটি টাকার অ্যাসেট। স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল, মাছরাঙা টেলিভিশন, অনেক কিছু তাদের এখন তাদের এন্টিটি আর কি, স্কয়ার টয়লেট ফ্রিজ থেকে শুরু করে সব। এনিওয়ে, এগুলো আসলে মানে তোমাদের প্রত্যেকের মধ্যে একটা ড্রিম থাকে, প্ল্যান থাকে যে হ্যাঁ আমরা এখন, যেমন বিসিএস পরীক্ষার জন্য এখন বিভিন্ন বিভাগের পরীক্ষাগুলোকে রিশিডিউলিং করা হয়, মানে এটা একটা খুবই বাড়াবাড়ির পর্যায়ে চলে আসে। বিসিএস দিবে এবং সারাদিন সে বিসিএস এর পড়া পরে, রেগুলার কোনো পড়ালেখার খবর নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ব্যাগের যে লাইন, এটা হলো বিসিএস এর জন্য। আরে এই লাইব্রেরির দরকারটা কি? এই লাইব্রেরিটার দরকারটা কি তাহলে? লাইব্রেরির বই তো কেউ খুলেও না, গাইড বই নিয়ে যায়, বিভিন্ন নিয়ে যায়, বসে বসে ওখানে পড়ে। বিসিএসটা এখন একমাত্র ইয়া হয়ে গেছে। আমি বিসিএস বিদ্বেষী না, বাট সবার বিসিএস ক্যাডার হইলে আদার যে জায়গাগুলোতে সবাই যেভাবে সার্ভিসটা দিত, সেই জায়গাটায় কি হবে? অ্যাকাউন্টিং ফার্ম গুলো এখন অনেক ইনসেন্টিভ দিও। আগে তোমার 1200 টাকা দিলে সিএ ফার্মে আর্টিকেল স্টুডেন্ট পাইতো, এখন 15,000 টাকা দিলেও আর্টিকেল স্টুডেন্ট পাওয়া যায় না। 15,000 টাকা দিলেও পাওয়া যায় না, কারণ তারা ইন্টারেস্টেড না। আগে সিজিপিএ 3.75-8 লাগতো, এখন সিজিপিএ 3 করে দিছে, তাও ছেলেপেলে যায় না। কেন যায় না? কারণ এই যে যাবো সিএ পাস করব, 3 বছর লাগবে, 3 বছর 4 বছর লাগবে, অথচ আমি 2 বছর সিরিয়াসলি পড়লে বিসিএস ক্যাডার হয়ে গেলে আমার 14 পুরুষের সৌভাগ্য হয়ে যাবে। আমি তো আমারটা হবেই, আমার 14 পুরুষের কিছু করা লাগবে না। এখন সব হাই নেশন, ফাস্ট ফুড খাওয়া নেশন, ফাস্ট শর্টকাট ওয়েতে চলে গেছে। ইনভেস্টমেন্ট করবে, শিখবে, জানবে, এত সময় কই? তো যাই হোক, লেকচার একটু বেশি হয়ে গেছে। লেকচার আমরা দিতে পছন্দ করি, শোনা না শোনা সম্পূর্ণ স্টুডেন্টের দায়িত্ব। তার নিজস্ব একটা প্ল্যান আছে, তার নিজস্ব একটা ড্রিম আছে, তার নিজস্ব একটা আইডিওলজিক্যাল বিল্ডিং আছে, সে কিভাবে কি করবে। সোসাইটিতে যখন একটা অনিয়ম সবাই মানতে থাকে, তখন সেটাই কিন্তু নিয়ম হয়ে যায়, তখন এটাকে অনিয়ম কারো মনে হয় না। আমরা আজকাল দেখতেছি ফেসবুকে ওই যে 3 জন শিক্ষকের চৌর্যবৃত্তি নিয়ে বিরাট ভাইরাল, মিডিয়ার এমন সব লোকজন নাই বলতেছে না। আমরা কিন্তু অবশ্যই এটা বড় ধরনের অন্যায় কাজ, কিন্তু আমরা যখন একটা ব্যুরোক্রেট হাজার হাজার কোটি টাকা লোপাট করতেছে পর্দা কেনার নামে, এই করার নামে, সেখানে 2 দিন 1 দিন লেখালেখি হয়, তারপর বিষয়টা শেষ। মানে হয়তো শিক্ষক বলেই তাদেরকে, যেহেতু নিরীহ প্রকৃতির, অন্যায় করেছে অবশ্যই, কারণ তারা শিক্ষক হচ্ছে তোমার, যাদেরকে অনেক স্টুডেন্টরা ফলো করে, তাদের মধ্যে যদি অনৈতিকতা থাকে, তাহলে তো তোমার ধরো আলটিমেটলি আর নৈতিকতা যাবেটা কোথায়? এটা যেমন সত্যি, অন্যদিকে কিন্তু সব অনৈতিকতার কিন্তু সঠিক পানিশমেন্ট হয় না। তুমি যদি পাওয়ারে থাকো, আমার বিভাগেই আছে, পত্রিকায় রিপোর্ট আসছে, একজন শিক্ষক ডিপার্টমেন্টের ফান্ড, সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে 2 কোটি টাকার ফান্ড, সে পত্রিকায় বড় বড় রিপোর্ট হয়েছে, সরানোর পরেও তাকে কি করা হলো? বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একজন কমিশনার করে দেওয়া হলো। তার মানে যেহেতু তার পলিটিক্যাল লবি স্ট্রং, তার পানিশমেন্ট তো দূরের কথা, আরো রিওয়ার্ড হয়ে গেল। এখন তুমি পানিশমেন্ট সব জায়গায় মেক শিওর করতে পারতেছো না। আরো বড় বড় প্রত্যেক বিভাগের কম বেশি সব টিচার স্টুডেন্টই জানে, পলিটিক্যালি যারা এনলাইটেন বা পাওয়ারফুল, তাদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে? কোন ধরনের আইনের তোয়াক্কা নাই। আর পলিটিক্যালি তুমি যখন পিছিয়ে যাচ্ছ, তোমার সবকিছুই তোমার শেষ। কারণ গোড়ার গন্ড, তাহলে সবচেয়ে পাওয়ারফুল জব তো বিসিএস এর চেয়েও পাওয়ারফুল জব হচ্ছে তোমার পলিটিক্যাল যে লিডার তারা।
তুমি খেয়াল করে দেখো পলিটিক্যাল লিডারশিপে ভালো কোনো স্টুডেন্ট আসতেছে কিনা। যেসব সাবজেক্ট ধরো কম্পারেটিভলি একটু দুর্বল সাবজেক্ট, ওইসব সাবজেক্টের কর্মীরাই কিন্তু বেশি ডেডিকেশন নিয়ে সময় দিতে পারে। বাট যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের কিন্তু সময় দেওয়ার মাত্রাটা থাকে কম। তাই দেখবা লিডারের মধ্যে সবচেয়ে বড় লিডার যারা হয়, সব লিডার হচ্ছে তোমার কোত্থেকে আসতেছে, সব হচ্ছে আসতেছে তোমার দুর্বল যে সাবজেক্ট সেটা। যেটার প্রমাণ হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ব্যক্তি যিনি আছেন, ওনার যে সাবজেক্টের, এই সাবজেক্টের যদি সর্বোচ্চ পর্যায়ে যায় তাহলে তো আর কোনো সাবজেক্টের কোনো দরকার থাকে না। ওই সাবজেক্টে ভর্তি হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মিনিমাম নাম্বার লাগে না। অন্যান্য সাবজেক্ট যেমন বাংলা এত পেতে হয়, ইংলিশ এত পেতে হয়, ওই সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের কোনো কিছু লাগে না। তো সেখান থেকে যদি ওইখানে যায় তাহলে এইটাই তো পড়ছে ছাত্র রাজনীতির মধ্যে, শিক্ষক থেকে ছাত্র সব জায়গায় তো সমাজ যে ধ্বংস হয়ে গেছে, এর বেশি কিছু আর দরকার নাই তো। টোটাল সিস্টেমই তো শেষ। কিন্তু কথা বলে লাভ কি হবে? তোমার কথা বললে বরঞ্চ তুমি আইসিটি একটা মামলা খাবা, এই হ্যারাস হবা, দরকার কি? তাই কেউ এইসব কিছু বলে না। এখন সমাজ যেভাবে যাচ্ছে, যে যার মতো করে ঢালাও ভাবে যা পারতেছে, যারে যেখান দিয়ে পারতেছে সেখানেই হচ্ছে। বাট যেগুলোতে সত্যিকার অর্থে কথা বলার কথা, এখানে কারো কোনো কথা নাই। ঠিকই আমরা সম্মান জানাচ্ছি, হ্যাঁ, ধরো ভোট হয়েছে কি হয় নাই আমরা সেটা ওই বিতর্কে যাব না, বাট আমরা ঠিকই কিন্তু সম্মান জানাচ্ছি। অথচ চুরি ডাকাতি নিয়ে আমরাই আবার কথা বলতেছি। এনিওয়ে, তো যাক, আমার এগুলা বিষয় না, যে কোনো কারণেই হোক হয়তো বলা হয়ে গেছে বিষয়গুলো। জাস্ট পার্সোনাল ওপিনিয়ন আমার। যে যার মতো তোমরা সচেতন, তোমরা সবাই সবকিছু ভালো বোঝো। যেটা আমি বলতে চাই, যে যার দায়িত্ব যতটুকু আছে অতটুকু অনুযায়ী চেষ্টা করে গেলেই হয়। বাট আমরা যদি সেটা সঠিকভাবে না করি তখনই সমস্যা। তো আমি আশা করি যে তোমাদের আজকের যেই মানে অঙ্কটা করাইছি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো। আর এই ধরনেরই আর একটা আমরা মাস্টার বাজেট করলে ওটা আর একটু বড় স্কেলের হবে। ওটা করলে হয়তো আমরা এই বাজেট চ্যাপ্টারটা শেষ হবে। শেষ হয়ে গেলে আমরা আবার আগামী শনিবার, আর ইনশাল্লাহ আগামী শনিবার লেট হবে না। আজকে আসলে আমার ওই একটু দেরি হয়ে গেছিল উঠতে ঘুম থেকে, আমি আসলে মনে ছিল না, পরে আর কি হঠাৎ করে মনে হলো। তো এই জন্য একটু সরি দেরি করলাম। আর ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা 9টায় করব। আর একটা বড় অঙ্ক করাবো আর কি, যেটাতে একটাতেই একটু লম্বা সময় লেগে যাবে আর কি। ওই মাস্টার বাজেটের সাইজ তো অনেক বড় থাকে, ওটা আমরা আগামী ইয়াতে করবো। ঠিক আছে, তো জি সবাই স্যার। ভালো থাকো। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম।